আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? যারা লাইভে আছো, শিক্ষার্থীরা যারা লাইভে আছো, তোমরা তোমাদের রোল নাম্বারটা লিখে ফেলো। ওয়ালাইকুম আসসালাম হিমাংশু, রোল নাম্বারটা লিখে ফেলো, অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে। একত্রিশ, 43, 34। যারা যারা প্রেজেন্ট আছো রোল নাম্বারগুলো লিখে ফেলো, ঠিক আছে? আজকে আমাদের এটার আগের ছিল। আচ্ছা, প্রেজেন্ট আছো 31, 43, 34 হচ্ছে। তোমাদের রোল নাম্বারটা লিখো, আর শুধু রোল নাম্বার লিখে ক্লাস না করে চলে গেলে কিন্তু হবে না। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করতে হবে, কারণ সপ্তাহে 2টা ক্লাস হয় ম্যানেজমেন্টের উপরে। 52। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছো? 8 জনকে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাটেন্ডেন্স দিয়েছো 9 জন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 8 জন। আচ্ছা, হিমাংশু লিখেছো থাকো। হ্যাঁ, থাকলে ভালো, কারণ ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে তোমাদেরই উপকার হবে। আফিফা, তোমাকে তো এখন ক্লাসে দেখতে পাওয়া যায় না, ক্লাস করো না কেন? 504। তোমাদের ভর্তির কিন্তু আর বেশি সময় নেই, 25 তারিখ কিন্তু লাস্ট ডেট, কাজেই ভর্তি হয়ে যাবে সবাই, এবং ভর্তি হওয়ার পর আমাকে জানাবে। আর যদি বিকাশে করতে তোমাদের সমস্যা হয়, সেক্ষেত্রে অফিস থেকে রিসিপ্ট নিয়ে ব্যাংকে জমা দিয়ে আবার অফিসে সেটা জমা দিয়ে দিবে। অফিস শনি থেকে বুধবার পর্যন্ত 10টা থেকে 2টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে আমাদের কিন্তু নবম অধ্যায় বিস্তারিত আলোচনা শেষ হয়েছে। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম থিওরি। আজকে আমরা এই 3টা সৃজনশীল প্রশ্ন, বোর্ড প্রশ্ন সলভ করে এই অধ্যায়টা শেষ করে দিব। 502 প্রেজেন্ট। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা জানাবে, আর আজকে প্রশ্নগুলো তোমরা সলভ করবে, কারণ এইগুলো কিন্তু আলোচনা অলরেডি করা হয়ে গিয়েছে বিগত ক্লাসে। আমি প্রশ্নটা তোমাদের সৃজনশীল প্রথম ঢাকা বোর্ড 2017 আমরা আজকে সলভ করব। তোমরা উত্তরটা বের করার চেষ্টা করবে, তারপরে সে না পারলে সেক্ষেত্রে আমি আলোচনা করে দিব। 45ও ঠিকমতো ক্লাস করো না, ক্লাস করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পড়ায় চলে যাই এখন। ঢাকা বোর্ড 2017-তে নবম অধ্যায় থেকে এসেছে। দেখো, জনাব জাহিদ। সবাই কি লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছ? এটা আমাকে একটু জানাও তো। ওয়ালাইকুম আসসালাম হৃদয়। রোল নাম্বারটা লিখে ফেলো, নামের সাথে সাথে অবশ্যই রোল নাম্বারটা লিখে ফেলবেন। নিজের আইডি ইউজ করলে সেক্ষেত্রে নাম লেখার প্রয়োজন নেই, কিন্তু অন্যের আইডি থেকে ক্লাস করলে অবশ্যই নাম রোল দুটাই লিখতে হবে। আচ্ছা, দেখো কি বলেছে। জনাব জাহিদ একজন চিংড়ি রপ্তানিকারক। তিনি হিমায়িত চিংড়ি প্যাকেট করার জন্য উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সরকারি সহায়তা পর্যাপ্ত না হওয়ায় যন্ত্রপাতি আমদানি বিলম্বিত হচ্ছে। সম্প্রতি সরকার চিংড়ি খাতে কর অবকাশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, এবং বিষয়গুলো নিয়ে জনাব জাহিদ খুবই চিন্তিত। অথচ জনাব জাহিদ 2012 একটি সরকারি প্রতিষ্ঠান থেকে সেরা রপ্তানিকারকের পুরস্কার পেয়েছিলেন, এবং রপ্তানি উন্নয়নে
ওই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মসূচিতেও তিনি অংশ নিয়েছেন। তাহলে খেয়াল করো 53 প্রেজেন্ট 12। আচ্ছা, রোল নাম্বার দিয়ে চলে যাবে না, কারণ অনেক কিন্তু অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক হয়েছে, কিন্তু প্রেজেন্ট আছে মাত্র 9 জন। অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক, প্রায় 14-15 জন দেখাচ্ছে, কিন্তু আমার লাইভে দেখাচ্ছে মাত্র 10 জন। আচ্ছা, তাহলে দেখো শুরুতে আসিয়ান কি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আসিয়ানের পুনরূপ কি? কেউ যদি পারো দ্রুত লিখে ফেলো। এখানে পুনরূপ চাওয়া হয়নি, সরি, এখানে চাওয়া হয়েছে কি দেখো আসিয়ান কি। আসিয়ান কি আসলে সেক্ষেত্রে তোমাদেরকে সংজ্ঞা লিখতে হবে। আর যদি বলা হয় প্রশ্নে যে আসিয়ানের পূর্ণরূপ লিখো, সেক্ষেত্রে সংজ্ঞা নয়, শুধু পূর্ণরূপ লিখলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আসিয়ান কি আমরা আবার একটু আলোচনা করি তোমাদের সুবিধার্থে। আঞ্চলিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অবাধ বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন রাষ্ট্র মিলে যে শক্তিশালী সংস্থা গড়ে তুলেছে তাকেই বলা হয়ে থাকে আসিয়ান, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তারপরে আসো, এখানে পুনরূপ চাওয়া হয়নি, সংজ্ঞা চাওয়া হয়েছে, তাই সংজ্ঞা লিখলে হয়ে যাবে। তারপরে বলা হয়েছে ব্যবসায় সহায়ক সেবা বলতে কি বুঝো? ব্যবসায় সহায়ক সেবা হচ্ছে তোমার একটা ব্যবসায় গঠন এবং পরিচালনা করতে যে সকল সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সকল সেবা সহায়তা পাওয়া যায় তাকেই বলা হয়ে থাকে তোমার ব্যবসায় সহায়ক সেবা। এবং ব্যবসায় স্থাপন ও পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ, তাই প্রতিষ্ঠিত ব্যবসায় তোমার সঠিকভাবে স্থাপন এবং সেটাকে টিকিয়ে রাখার জন্য উদ্যোক্তা সর্বাত্মক চেষ্টা করে থাকে। এবং শুধু নিজের বুদ্ধিমত্তা সামর্থ্য দিয়ে সব কাজ করা সম্ভব নাও হতে পারে, তাই তোমার কি প্রয়োজন হতে পারে, একটা প্রতিষ্ঠান পরিচালনা এবং গঠনের জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হয়ে থাকে। 29-67 তোমরা একটু টাইমলি প্রেজেন্ট থাকার চেষ্টা করবে, দেখা যায় ক্লাস চলাকালীন সময়ে। রোল 1 সালমা আক্তার। আচ্ছা, রোল 501, রোল 501 যে তার নাম তো সালমা আক্তার না। তুমি যদি অন্য আইডি ইউজ করে থাকো তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার নামটা লিখবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে 501 তোমার নামটা একটু মেনশন করবে। তারপর দেখো হ্যাঁ, হিমাংশু, এখানে কিন্তু পুনরূপ চাওয়া হয়নি, খেয়াল করো, সংজ্ঞা চাওয়া হয়েছে। হ্যাঁ, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রসমূহ মিলে তোমার যে সংস্থা গড়ে তুলেছে নিজেদের পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্য কার্যক্রম যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে, তাকেই বলা হয়ে থাকে তোমার আসিয়ান। হ্যাঁ, এখানে পুনরূপ যখন চাওয়া হবে সেক্ষেত্রে পুনরূপ লিখবে, কিন্তু যখন কি বা কাকে বলে আসবে সেক্ষেত্রে তোমরা সংজ্ঞা লিখবে। এই ভুলটা তোমরা অনেকে করে থাকো, কি বা কাকে বলে আসলে অবশ্যই সংজ্ঞা লিখতে হবে, পুনরূপ লিখতে হবে না, এটা খেয়াল রাখবে। 10 প্রেজেন্ট। আচ্ছা, তারপরে আসো হচ্ছে ব্যবসায় সহায়ক সেবা বলতে কি বুঝো, এটা আমরা আলোচনা করলাম। তারপর দেখো জনাব জাহিদ কোন প্রতিষ্ঠান থেকে সেরা রপ্তানিকারকের স্বীকৃতি পান, ব্যাখ্যা করো। আচ্ছা, এবার তোমরা চেষ্টা করো, তোমরা যদি না পারো সেক্ষেত্রে আমি হেল্প করব। দেখো জনাব জাহিদ কোন প্রতিষ্ঠান থেকে সেরা স্বীকৃতি পান? আমরা অনেকগুলো প্রতিষ্ঠান নিয়ে, দেশি এবং বিদেশি অনেকগুলো প্রতিষ্ঠান সংস্থা নিয়ে এই অধ্যায়ে আলোচনা করেছি। দেখো তো কোনটার সাথে মিলে রপ্তানিকারক পুরস্কারের স্বীকৃতি স্বরূপ পুরস্কার কোন সংস্থা প্রদান করে থাকে। দেখো তোমরা উত্তরটা কমেন্টে লিখে জানাও। 55। তোমরা সবাই চেষ্টা করে দেখো গয়ের উত্তরটা কি হবে। দেখো কোন সংস্থা থেকে বা প্রতিষ্ঠান থেকে সেরা রপ্তানিকারকের স্বীকৃতি পান। কি পারবে গয়ের উত্তরটা কি হবে? কাউকেই দেখছি না লিখতে। রাহাত কি হবে? শান্তা, রাহাত, হিমাংশু চেষ্টা করে দেখো। ঐশী,
যারা যারা উপস্থিত আছো দেখো উত্তরটা কি হবে। আমি চাচ্ছি তোমরা নিজেরা লিখো, কারণ এই অধ্যায় শেষ যেহেতু তোমাদের প্রত্যেকেরই পারার কথা। কেউ কি পারছো না? তার মানে বোঝা যাচ্ছে, লেখা বোঝা যায় না ঐশী? দেখো তো এখন বোঝা যাচ্ছে? দেখো তো এখন বুঝতে পারছো? লেখা ক্লিয়ার না, লেখা তো ক্লিয়ার হওয়ার কথা। আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি, 35 ঘোলা দেখা যাচ্ছে। দেখি, আচ্ছা একটু দাঁড়াও, দেখছি কোনো সমস্যা এখানে। দেখো তো এইবার ক্লিয়ার বোঝা যায়? 32 দেখো তো এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ এখন? ঐশী লিখেছো জি মিস, কিন্তু সামিরা লিখেছো নো ম্যাম। আমি কার্ডটা ধরবো, বুঝবো কার্ডটা সঠিক। তোমরা এই যারা প্রেজেন্ট আছো একটু আমাকে জানাও যে লেখাটা বোঝা যাচ্ছে কিনা। এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে? হিমেল, রাহাত, তোমরা কি দেখতে পাচ্ছ? হিমাংশু, নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হয়তো বা সাউন্ড দেখা, মানে সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ না, জন্য আমি দুঃখিত। দেখো তো এখন লেখা বোঝা যাচ্ছে কিনা। লেখাটা ম্যাম এখনো ঘোলা। ঘোলা হওয়ার কথা না, আমার এখানে তুমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা, আমি আবার বলছি যে জনাব জাহিদ কোন প্রতিষ্ঠান থেকে সেরা রপ্তানিকারকের স্বীকৃতি পান। দেখো তো এখন দেখতে পাচ্ছ কিনা। এখনো ঘোলা। আচ্ছা, নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হয়তো বা লেখাটা ঘোলা দেখা যেতে পারে, এই জন্য দুঃখিত। তোমরা একটু চেষ্টা করো, আমি মুখে বলছি। পঁচাত্তর আলামিন, ঠিক আছে এখন। আচ্ছা ঠিক আছে, আরিয়ান লিখেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। তাহলে এখানে বলা হয়েছে যে জাহিদ কোন প্রতিষ্ঠান থেকে সেরা রপ্তানিকারকের স্বীকৃতি পান। খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার বাংলাদেশে বিভিন্ন সংস্থা আছে যারা রপ্তানি বিষয়ক তোমার কার্যক্রম পরিচালনা করে থাকে। তো রপ্তানির সাথে কোন সংস্থাটা জড়িত বলো তো? এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে? এখন তোমরা একটু চেষ্টা করো, কমেন্টে একটু লিখে জানাও যে আসলে রপ্তানিকারকের স্বীকৃতি পান কোন সংস্থা। আচ্ছা আমি উত্তরটা বলে দিচ্ছি, কারণ অনেকেই তোমরা বুঝতে পারছো না লেখা। গয়ের উত্তরটা হবে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, মানে রপ্তানি উন্নয়ন ব্যুরো। ঠিক আছে, রপ্তানি উন্নয়ন ব্যুরো, এটা তোমরা অনেকেই জানো, কিন্তু তোমরা ধরতে পারছো না, এটাই সমস্যা। চেষ্টা করতে হবে বাসায় বেশি বেশি সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে, কারণ সৃজনশীল প্র্যাকটিস না করলে যতই আমি পড়াই না কেন তোমরা কিন্তু মানে ধরতে পারবে না যে আসলে কোন উত্তরটা বা কোন সংস্থার কথা এখানে বলা হয়েছে। কারণ এখানে আন্তর্জাতিক এবং দেশীয় অনেকগুলো সংস্থা আছে এই অধ্যায়ে।
যেগুলো আলোচনা করেছি। আচ্ছা, তাহলে দেখো রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে জনাব জাহিদ সেরা রপ্তানিকারকের স্বীকৃতি পান। আর এই রপ্তানি উন্নয়ন ব্যুরোটা হচ্ছে তোমার দেশের রপ্তানি আয় বাড়ানোর ক্ষেত্রে এটা শক্তিশালী ভূমিকা পালন করে যাচ্ছে, এবং এটা একটা আধা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান, এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ এই সংস্থা করে থাকে। যেমন কি করে থাকে, আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ নিয়ে প্রতিষ্ঠানটা উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজার তৈরি এবং সম্প্রসারণে কাজ করে থাকে, এবং এই প্রতিষ্ঠানটা দেশের রপ্তানি বাড়ানোর লক্ষ্যে তোমার সর্বদা কাজ করে থাকে, এবং শুধু দেশীয় রপ্তানিকারকদের সাথে বিদেশি ক্রেতাদের বাণিজ্য চুক্তি সম্পাদনেও এটা কি করে থাকে, সহায়তা প্রদান করে থাকে। এবং রপ্তানি বাণিজ্য অর্থ সংগ্রহ, উৎপাদক এবং রপ্তানিকারকদের সহায়তা করার পাশাপাশি এটা তোমার রপ্তানি বিষয়ক বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে তোমার জনাব জাহিদ সেরা রপ্তানিকারকের পুরস্কার পেয়ে থাকেন। তারপরে দেখো পেয়েছিলেন, তারপর দেখো সমর্থনমূলক সহায়তার অভাবই জনাব জাহিদের দুশ্চিন্তার মূল কারণ। তুমি কি একমত? তোমরা কি একমত? দেখো তো, সমর্থনমূলক সহায়তা আমরা 3 ধরনের সহায়তার কথা বলেছিলাম: উদ্দীপনা, সমর্থন এবং সংরক্ষণমূলক সহায়তা। ঘয়ের উত্তরটা কি হবে? ঘয়ের উত্তরটা অবশ্যই একমত হবে, কারণ এই সমর্থনমূলক সহায়তা না পেলে কিন্তু উদ্যোক্তা ব্যবসায় গঠন করতে আগ্রহী হলেও বাস্তবে তা তোমার রূপদান করতে পারবে না। এজন্য তিনি তোমার শিল্প স্থাপন, পরিচালনা ও সম্পদ ব্যবহারে বিভিন্ন সুযোগ সুবিধা তিনি পেয়ে থাকেন এই সংস্থা থেকে, কিন্তু তোমার বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো রয়েছে প্রতিষ্ঠানে সেগুলো পরিচালনার জন্য অবশ্যই তার সমর্থনমূলক সহায়তার প্রয়োজন, কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে না পাওয়ায় ফলে তিনি দুশ্চিন্তার সম্মুখীন হন। তোমরা এই আলোকে এটা ব্যাখ্যা করে দিবে। এবং কর অবকাশ সুবিধা না পাওয়ায় সরকারকে তাকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হচ্ছে, অতিরিক্ত ট্যাক্স দিতে হচ্ছে, যার ফলে তার প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ কমে যাচ্ছে, এবং তিনি এই মুনাফার পরিমাণ কমে যাওয়ার ফলে ব্যবসায়িক কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছেন। মানে এইভাবে তোমরা লিখে এটা ব্যাখ্যা করে দিবে, একমত লিখে তারপরে কারণগুলো উল্লেখ করে দিবে যে কী কী কারণে তুমি এই উদ্দীপকের সাথে একমত। সমর্থনমূলক সহায়তা প্রদানের অভাবটাই জাহিদের দুশ্চিন্তার মূল কারণ, সেই আলোকে ব্যাখ্যা করে দিবে। আচ্ছা, এ পর্যন্ত আরও কোনো সমস্যা আছে কি? ইপিবির পুনরূপ হচ্ছে, এটাও মনে রাখবে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরবর্তী বোর্ড সলভ করব। আমাদের পরবর্তী বোর্ড দেখো তো এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা লেখা। আসতেছে, দেখো তো এখন বোঝা যাচ্ছে। রাজশাহী এবং কুমিল্লা বোর্ডে প্রশ্নটা এসেছে। আজকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যার জন্য লেখা দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি খুবই দুঃখিত এর জন্য। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা। হিমাংশু, তারপরে রাহাত, দেখো হিমেল লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে। নোমান, আচ্ছা ঠিক আছে। আরিয়ান লিখেছো ক্লিয়ার। আরিয়ান, তুমি কিন্তু ক্লাস রেগুলার করো না, কিন্তু ক্লাসগুলো চেষ্টা করবে করতে, কারণ ক্লাস না করলে কিন্তু বুঝতে পারবে না কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, ঠিক আছে? জন্য চেষ্টা করবে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে। তারপরে দেখো রাজশাহী এবং কুমিল্লা বোর্ডে বলা হয়েছে, দেখো জার্মানি, স্পেন ও ইতালি অর্থনৈতিকভাবে উন্নত 3টি দেশ, এবং একই মহাদেশের এই দেশগুলোর উন্নতির পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক জোট, এবং এই জোটের অধীনে দেশগুলো একই মুদ্রা ব্যবহার করে থাকে। পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন
ও সম্পর্ক উন্নয়নে এ জোট বিশ্বের অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। এখানে যে প্রজনন শিল্প, এটা কিন্তু এই চ্যাপ্টার টপিক না, এটা আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম, তাই না? তোমাদের মনে আছে কি? ব্যবসায় ধারণা চ্যাপ্টারের মধ্যে প্রথম অধ্যায়ে এটা পড়েছিলাম, প্রজনন শিল্প। তোমরা প্রত্যেকেই জানো এটা কি, এবং বীমা বলতে কি বুঝো এটাও পড়ানো হয়েছিল। ব্যবসায়ের আইনগত দিকগুলো ওই অধ্যায়ে এটা ছিল। তো এই দুইটা টপিক তোমরা জানো, আমি তারপরও আবার তোমাদের সুবিধার্থে আলোচনা করে দিচ্ছি। প্রজনন শিল্প হচ্ছে যে শিল্পে উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার প্রক্রিয়ার মাধ্যমে তোমার পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়, তাকে প্রজনন শিল্প বলে। যেমন নার্সারি, ফার্ম, এগুলো হচ্ছে প্রজনন শিল্পের উদাহরণ। তারপরে দেখো বীমা বলতে কি বুঝো। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো তো দেখতে পাচ্ছ কিনা। বীমা হচ্ছে কি? গ্রহীতা এবং বীমাকারীর মধ্যে একটা সম্পাদিত চুক্তি, যেখানে বীমাকারী একটা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমা গ্রহীতাকে ভবিষ্যৎ সম্ভাব্য ঝুঁকি নেওয়ার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে থাকে। তোমার ঝুঁকি হ্রাসের আর্থিক নিরাপত্তা, ভবিষ্যৎ আর্থিক সমস্যা ও অন্যান্য বিপদ থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে এই বীমা সহায়ক ভূমিকা পালন করে থাকে। মানুষ বিভিন্ন ধরনের বীমা করে থাকে, যেমন অগ্নি বীমা, নৌ বীমা, তো জীবন বীমা, এগুলো কি করে থাকে? মানুষের তোমার আর্থিক নিরাপত্তা প্রদান করে থাকে। তারপরে দেখো উদ্দীপকে কোন জোটের কথা বলা হয়েছে। খেয়াল করো, আমরা অনেকগুলো জোট নিয়ে আলোচনা করেছিলাম। আন্তর্জাতিক জোটের কথা বলা হয়েছে। কোন হয়েছে খেয়াল করো তো। উদ্দীপকে কোন জোটের কথা বলা হয়েছে? উত্তরটা তোমরা চেষ্টা করো। আজকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে খুবই, আমি নিজেও মাঝে মাঝে মানে দেখছি যে ঝাপসা দেখাচ্ছে, তার জন্য খুবই দুঃখিত। আচ্ছা, তোমরা আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ? তোমরা কি যদি সাউন্ড ক্লিয়ার শুনতে পাও, তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে উত্তরটা লিখে পাঠাও। আমি তোমাদের উত্তরের বিপরীতে যদি সঠিক হয় তাহলে বলবো, আর যদি তোমরা ভুল করো সেক্ষেত্রেও তোমাদের ভুলটা আমি সংশোধন করে দিতে পারবো। দেখো তো এখন বোঝা যাচ্ছে কি না। আন্তর্জাতিক ইউরোপের, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার, তাহলে একটু চেষ্টা করো। যে আন্তর্জাতিক জোটের কথা বলা হয়েছে, কোন আন্তর্জাতিক জোটের কথা বলা হয়েছে বলো তো? আমরা অনেকগুলো জোট নিয়ে আলোচনা করেছিলাম, আসিয়ান, সাপটাপ, তারপরে হচ্ছে তোমার ইউরোপীয় ইউনিয়ন, বিমস্টেক। তো কোন জোটের সাথে মিলে বলো তো? এখানে জার্মানি, স্পেন ও ইতালি, মানে ইউরোপের দেশের কথা বলা হয়েছে। অর্থনৈতিকভাবে উন্নত একটা দেশ, এবং একই মহাদেশের এই দেশগুলোর উন্নতির পিছনে রয়েছে একটা আন্তর্জাতিক জোট, এবং এই জোটের অধীনে দেশগুলো একই মুদ্রা ব্যবহার করে। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম কোন সংস্থা একই মুদ্রা ব্যবহার করে থাকে বলো তো? কমন একটা মুদ্রা ব্যবহার করে থাকে, ইউরো। দেখো এখন পারো কিনা। ইউরো নিয়ে সেই সংস্থাটা এবং ইউরো মুদ্রা তারা ব্যবহার করে থাকে। তাহলে আমরা কোন সংস্থার সাথে খুঁজে পাচ্ছি এখানে? 38 প্রেজেন্ট, 38 লেট করলে চলবে না, টাইমলি অ্যাটেন্ড করতে হবে মাহেক। আচ্ছা আমি তাহলে বলে দিচ্ছি, তোমাদের মনে আছে কি? ইউরোপীয় ইউনিয়ন কিন্তু কমন মুদ্রা ব্যবহার করে থাকে, একই মুদ্রা ব্যবহার করে থাকে। তাহলে এখানে উদ্দীপকে তোমার ইউরোপীয় ইউনিয়ন সংস্থার কথা বলা হয়েছে। তোমরা অবশ্যই পড়ার সময় প্রত্যেকটা সংস্থার কার্যাবলীগুলো অবশ্যই ভালো মতো পড়বে। কার্যাবলী, সুবিধা অসুবিধা এগুলো পড়লে তোমরা যে কোনো উদ্দীপকই ধরতে পারবে। না হিমাংশু, উত্তর বিমস্টেক হবে না, ইউরোপীয় ইউনিয়ন হবে। কেন হবে বলো তো? বিমস্টেকে কিন্তু কমন মুদ্রা না, ঠিক আছে? এখানে কিন্তু উদ্দীপকে বলা হয়েছে যে একই মুদ্রা ব্যবহার করে থাকে, একই মুদ্রা ব্যবহার করে থাকে। কোন সংস্থা?
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো একটা কমন মুদ্রা ব্যবহার করে থাকে যার নাম হচ্ছে ইউরো, তাই না? আমরা গত ক্লাসে বলেছিলাম এটা হবে ইউরোপীয় ইউনিয়ন। গয়ের উত্তর। বিমস্টেকে তো বাংলাদেশের সদস্য, বাংলাদেশে তো টাকা, বাংলাদেশে তো ইউরো মুদ্রা না। তাহলে তুমি ইউরো মুদ্রা কেন কেন? কারণ প্রশ্নে তো বলেই দিয়েছে জার্মানি, স্পেন, ইতালি। বিমস্টেকে তো তোমার জার্মানি, স্পেন, ইতালি তো সদস্য না। সদস্য হচ্ছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তাই না? খেয়াল রাখো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি কিন্তু জার্মানি, স্পেন ও ইতালি দেশের কথা বলেছি, 3টা দেশের কথা এখানে। হ্যাঁ, ভুল করবে না। বাকিদের কি ক্লিয়ার? কারো কি সমস্যা আছে? ইউরোপীয় জোটের কথা এখানে বলা হয়েছে। ইউরোপিয়ানদের তাদের মধ্যকার অর্থনৈতিক বন্ধনকে মজবুত করে নিজেদের অর্থনীতি গড়ে তোলা ইউরোপীয় ইউনিয়নটা গঠন করে, এবং এটা সবচেয়ে বড় এবং সফল আঞ্চলিক অর্থনৈতিক জোট হিসেবে তোমার সারা বিশ্বের নিকট পরিচিত। এবং এই দেশে তোমার একটা কমন মুদ্রা ব্যবহার করা হয়, এটা তোমরা জানো, যেটাকে ইউরো বলা হয়ে থাকে, একটু আগেই বললাম। এবং এর অধীনে সবগুলো দেশই একই বহিঃশুল্ক ধার্য করে থাকে। এবং এইসব সুবিধা দেওয়ার ফলে ইউরোপীয় ইউনিয়ন জোটের সাথে তোমার আমরা দেখতে পাচ্ছি যে এই বৈশিষ্ট্যগুলো মিলে যাচ্ছে। উদ্দীপকে যে বৈশিষ্ট্যগুলো, যেই কথাগুলো বলা হয়েছে সেগুলো মিলে যাচ্ছে, যার জন্য এটা আমরা বুঝতে পারছি উদ্দীপকে ইউরোপীয় ইউনিয়ন সংস্থার কথা বলা হয়েছে। রাফি, তোমাকে রেগুলার দেখতে পাওয়া যায় না ক্লাসে, ক্লাস করো না কেন? রাফি আমিন। তারপরে দেখো ঘয়ের উত্তরটা কি, দেখো উন্নয়নশীল দেশগুলোর জন্য এই জোট কি অনুসরণীয় হতে পারে? যুক্তি দাও। অবশ্যই উন্নয়নশীল দেশগুলোর জন্য অনুসরণীয় হতে পারে। উত্তরটা হ্যাঁ লিখে তোমরা ব্যাখ্যা করে দিবে সে আলোকে যে কেন তোমার এই উন্নয়নশীল দেশগুলোর জন্য তোমার সবচেয়ে ভালো হবে এই জোটটা। কারণ এই জোট বাইরের জগতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই নিজেদের জন্য একটা চ্যালেঞ্জ হিসেবে দেখে থাকে। এবং এটা গঠনের ফলে কি হয়েছে যে ইউরোপভুক্ত যে দেশগুলো আছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকছে, যার জন্য তোমার সেই সুবিধাগুলো প্রাপ্তির লক্ষ্য করে তোমার উন্নয়নশীল দেশগুলো সে আলোকে কাজ করতে পারে। ঠিক আছে, এভাবে তোমরা লিখে ব্যাখ্যা করে দিবে। তারপরে আসো আমাদের লাস্ট উদ্দীপক। দেখো, এটা কোনো বোর্ড কোশ্চেন না। আরিয়ান, সাকিব, লেট কেন? রোল নাম্বারটা মেনশন করে ফেলো। অবশ্যই রোল নাম্বার লিখবে, অ্যাটেন্ডেন্স দেওয়া কাউন্ট করা হবে। তোমরা যখনই প্রেজেন্ট হবে সাথে সাথে রোল নাম্বারটা লিখে ফেলবে। আচ্ছা, তারপরে দেখো দেখা যাচ্ছে কিনা সারভুক্ত দেশসমূহ নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য তোমার একত্র হয়। বর্তমানে এদের সদস্য সংখ্যা 8 এবং ওই জোট সেন্সিটিভ সংখ্যা কম করে থাকে। অপরদিকে ইউরোপ একটি সাধারণ মুদ্রা চালু করে নিজেদের অর্থনৈতিক বন্ধনকে মজবুত করে নিজেদের করে চলেছে। বর্তমানে এদের সদস্য সংখ্যা হচ্ছে 28 এবং বিজিএমই দেখো কত জ্ঞানমূলকে বলা হয়েছে। বিজিএমই এর পূর্ণরূপ কি? বিজিএমই এর পূর্ণরূপ কি বলো তো? এটা কিন্তু গত ক্লাস উত্তরটা আমি জানতে চাচ্ছি, লিখে আমাকে জানাও যে উত্তরটা। আরিয়ান বলো তো কি হবে? বিজিএমই এর পূর্ণরূপ কি? আরিয়ান, হিমাংশু, রাহাত। কি হবে বলো তো? বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন,
তাই না? আমি লিখলাম না, কারণ গত ক্লাসে এটা আমি লিখে দিয়েছি তোমাদেরকে, তাই বলছি। বিজিএমই এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তারপর দেখো সমর্থনমূলক বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। সমর্থনমূলক সেবা হচ্ছে যে একজন উদ্যোক্তা ব্যবসা গঠনে আগ্রহী হওয়ার পর বাস্তবে তা গঠনের জন্য যে ধরনের সহায়তার প্রয়োজন হয় তাকেই বলা হয়ে থাকে সমর্থনমূলক সেবা, সহায়ক সেবা। এবং এই সহায়তার মাধ্যমে করতে পারেন এবং ব্যবসায় নিবন্ধন, মূলধন সহায়তা প্রদান করা, সংগ্রহ করা প্রভৃতি সমর্থনমূলক সহায়তা। হ্যাঁ হিমাংশু, ভেরি গুড। তোমরা চেষ্টা করবে উত্তরগুলো কমেন্ট বক্সে লিখে দিতে, তাহলে আমি বুঝতে পারবো আসলে তোমাদের সমস্যাগুলো মানে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। সেটা লিখলে আমি বুঝতে পারবো, নইলে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আসলে কে কতটুকু বুঝতে পেরেছো, কার কোথায় সমস্যা, এটা কিন্তু আমি জানতে পারবো না কমেন্ট করে জানালে। তারপরে দেখো উদ্দীপকে সার্কভুক্ত দেশসমূহের জোটের নাম ও তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো। তাহলে সার্কভুক্ত দেশসমূহ বলো তো, সার্কভুক্ত দেশসমূহ নিয়ে কোন আন্তর্জাতিক সংস্থা গঠিত হয়েছে? এটা তোমাদের অবশ্যই পারতে হবে। বলো তো কোন সংস্থা? অবশ্যই আন্তর্জাতিক সংস্থা হবে, আমার দেশীয় সংস্থা না। আমি তোমাদেরকে হেল্প করলাম যে আসলে আন্তর্জাতিক সংস্থা হবে। আন্তর্জাতিক সংস্থা আমরা কয়েকটা পড়েছিলাম, বলো তো কোন সংস্থা হবে? সাপটা পড়েছিলাম, আসিয়ান পড়েছি, বিমস্টেক, তারপরে হচ্ছে তোমার ইউরোপিয়ান ইউনিয়ন। বর্তমানে সদস্য সংখ্যা কত? 8। সর্বশেষ সদস্য কত বলো তো? সর্বশেষ সদস্য, ভেরি গুড, হিমেল পেরেছ। আর কে পারবে? বাকিরা চেষ্টা করো, একজন মাত্র পেরেছে, সবারই পারার কথা। আমরা জানি 8টা দেশ হচ্ছে সার্কভুক্ত দেশসমূহ নিয়ে। 8টা দেশ নিয়ে কোন সংস্থা গঠিত বলো তো? সাপটা হবে হিমেল, এটা তুমি সাপটা লিখবে। হ্যাঁ, সাপটা হচ্ছে ফ্রি ট্রেড এরিয়া, সংস্থাটার নাম হবে সাপটা। হ্যাঁ, পি হবে, এফ হবে না। গয়ের উত্তরটা হিমেল একটু কারেকশন করে নাও, তুমি উত্তরটা তোমার কাছাকাছি হয়েছে, কিন্তু সাপটা লিখতে হবে, সাফটা লিখলে হবে না। সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট, কারণ সাফটা দ্বারা বোঝায় সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। ওইটা তোমার ওই চুক্তি, ওই সাপটা চুক্তির একটি তোমার অন্তর্ভুক্ত চুক্তি, এজন্য লিখতে হবে। আমরা জানি যে কোন দেশের সদস্য সংখ্যা 8 বলো তো? আসিয়ানের সদস্য 10, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য 28। তাহলে এখানে উদ্দীপকে বলা হয়েছে তোমার সাপটার কথা, তাই না? সবাই বুঝতে পারছো কিভাবে বুঝলাম যে আমরা এটা সাপটা? কারণ সার্কভুক্ত 8টা সদস্য দেশ নিয়েই তোমার এই সাপটাটা গঠিত হয়েছে। এবং সার্কভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে যে বাণিজ্যিক সহযোগিতা বাড়ানো এবং সম্প্রসারণের লক্ষ্যে তোমার এই সাপটা চুক্তিটা সম্পাদন করে। এবং দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে ব্যবসায়িক বাধা রয়েছে সেগুলো দূর করে অভ্যন্তরীণ বাণিজ্য বাড়ানোটাই হচ্ছে সাপটার চুক্তির মূল লক্ষ্য। এবং এই চুক্তির মাধ্যমে এই সংস্থাটা অর্থায়ন, পুঁজি ব্যবস্থা, অর্থনৈতিক ও বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে তোমার অগ্রাধিকার ভিত্তিক চুক্তি করে থাকে। এবং আমরা এই সাপটা সেন্সিটিভ লিস্টের পণ্যের সংখ্যা কমানোর উপরেও গুরুত্ব আরোপ করে থাকে। তাহলে আমরা জানতে পারলাম প্রথমটা হবে সাপটা, সাউথ এশিয়াল। তারপরে দেখো, হ্যাঁ হিমাংশুর উত্তর ঠিক আছে এখন। তারপর দেখো ইউরোপের কোন জোট সম্পর্কে বলা হয়েছে তা উপস্থাপন করো। একটু আগে আমরা আলোচনা করেছিলাম ইউরোপের কোন জোট বলো তো? এটা এখন তোমরা চেষ্টা করবে, এটা সবাই পারবে জানি, কারণ এর আগের উদ্দীপকেই কিন্তু আমরা উত্তরটা বলে দিয়েছিলাম। ইউরোপের কোন জোটের কথা বলা হয়েছে বলো তো? বর্তমানে এর সদস্য সংখ্যা 28। বর্তমানে সদস্য সংখ্যা 28 কোন জোটের?
এবং কমন মুদ্রা, সাধারণ মুদ্রা চালু করে থাকে। সাধারণ মুদ্রাটা হচ্ছে ইউরো। তাহলে উত্তরটা কি হবে বলো তো? তোমরা কি কেউ প্রেজেন্ট নেই? উত্তরটা হবে ইউরোপিয়ান ইউনিয়ন। প্রেজেন্ট তো আছো, কিছু দেখা যাচ্ছে, কিন্তু লিখতে পারছো না কেন? এটা তো চিন্তা করার কথা না এত, কারণ উত্তর তো আগেই আলোচনা করেছি। সাধারণ মুদ্রা যেহেতু ব্যবহার করে থাকি কমন মুদ্রা, এবং ইউরোপের যে জোটটা রয়েছে সেটাই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এর বর্তমান সদস্য হচ্ছে 28, সরি, এর বর্তমান সদস্য হচ্ছে 28। আমরা এটা দেখেই বুঝতে পারছি যে ইউরোপিয়ান ইউনিয়ন জোটের কথা উদ্দীপকে বলা হয়েছে। হ্যাঁ, হিমাংশুর উত্তর হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, আকিলের উত্তর হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউর পুনরূপ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এটা তো আমরা আলোচনাই করলাম বিস্তারিত, যে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ হলে কিছু সুবিধা পেয়ে থাকে। এই দেশগুলোর মধ্যে পণ্য, সেবা এবং মূলধন, জনশক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করে থাকে। এই ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যেই দেশগুলো রয়েছে এতে করে তাদের সম্পর্কের উন্নয়ন হয়, এবং তারা নিজেদের মধ্যে একটা সাধারণ মুদ্রা ব্যবহার করে থাকে যেটা হচ্ছে ইউরো। এবং এই ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো বহিঃশুল্ক একই হারে বহিঃশুল্ক ধার্য করে থাকে পণ্যের ওপরে, এবং ব্যবসায় যে সকল বাধা দেখা দেয় সেগুলো দূরীকরণেও তারা একে অপরকে সহযোগিতা করে থাকে। এছাড়াও শক্তিশালী রাজনৈতিক সংস্থা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে, আচ্ছা, কমেন্ট একটু পরে শো করে। আচ্ছা, ঠিক আছে। ও, হিমাংশু লিখেছো যে লেখো, কিন্তু পরে শো করে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, তোমরা লিখেছো। 2 জন মাত্র উত্তরটা লিখেছো। আসলে উত্তরটা অনেকেরই পারার কথা ছিল, কারণ একটু আগেই আলোচনা করেছিলাম। ভেরি গুড, তোমরা লিখেছো। এরকম চেষ্টা করলে আমি বুঝতে পারবো যে আসলে তোমাদের এই অধ্যায়টা তোমরা আসলে আমি পড়ানোর পরে কতটুকু বুঝতে পেরেছো সেটা জানতে পারবো। কারণ কমেন্টস না করলে তো বোঝার কোনো উপায় নেই আসলে কে কতটুকু বুঝেছে। কাজে চেষ্টা করবে, যখনই কোনো প্রশ্ন করবে উত্তরটা তোমরা একটু লেখার চেষ্টা করবে। এই অধ্যায়ে কি তোমাদের আর কোনো সমস্যা আছে কি না? যদি এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে জানাও, আর যদি না থাকে তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমাদের প্রি টেস্টের যে নতুন অধ্যায় রয়েছে, আমাদের প্রি টেস্টের আর একটা অধ্যায় রয়েছে, আমরা ওই আগামী ক্লাসে ওই নতুন অধ্যায় শুরু করব। আর যদি তোমাদের এই অধ্যায়ে সমস্যা থেকে থাকে তাহলে আমাকে এখন জানাও, তাহলে আমি আগামী ক্লাসে এই অধ্যায়টাই আবার আলোচনা করব যদি সমস্যা থেকে থাকে। আর যদি না থাকে তাহলে আমরা নতুন অধ্যায়ে যাব। আমাকে একটু জানাও আমাদের এই অধ্যায় নিয়ে আর আলোচনার প্রয়োজন। এই অধ্যায় নিয়ে কি আর আলোচনার প্রয়োজন আছে? হিমাংশু লিখেছো প্রয়োজন নেই। ওকে, আর কার কার সমস্যা আছে? 6 জনকে উপস্থিত দেখা যাচ্ছে। প্রেজেন্ট দিয়েছো প্রায় 20 জনের মতো, কিন্তু ক্লাসে উপস্থিত আছে আর উত্তরও করা মাত্র উত্তর করেছে আজকে। রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে কিন্তু বুঝবো না, তাহলে লাইভ ক্লাস করার উদ্দেশ্য যাবে যদি রেসপন্স না করো। আচ্ছা, আর কারো কি সমস্যা নেই? আকিল, রাহাত, হিমাংশু, তারপরে হচ্ছে হিমেল, শান্তা, তোমাদের কি সমস্যা আছে? আর আশা করি সমস্যা থাকার কথা না, কারণ এই অধ্যায় ক্লাস নিয়েছে, অনেকগুলো ক্লাস হয়েছে এই অধ্যায়ের উপরে। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই ক্লাসগুলো আবার একটু দেখে নিবে তোমরা, তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে।
আমরা আগামী ক্লাসে তোমাদের পিটেস্টের সিলেবাসের যে নতুন অধ্যায় আছে ফার্স্ট পেপারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের কিন্তু পিটেস্টের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র শেষ হয়ে গিয়েছে অনেক আগেই, 3টা অধ্যায় ছিল। আর তোমার এই ফার্স্ট পেপার থেকে 3টা অধ্যায় ছিল, সেই 3টা থেকে আমরা 2টা কমপ্লিট করেছি। এখন বাকি আছে আর একটা অধ্যায়, যেটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ শুরু করতে পারবো, যেহেতু তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা নেই। তাহলে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাসায় থেকো, বাইরে যেও না, কারণ করোনা পরিস্থিতির অবস্থা এখনও ভালো না। কাজে বাসায় থেকে তোমরা বাসায় বেশি বেশি নিজে পরীক্ষার জন্য নিজে প্রিপারেশন নিতে থাকো, কারণ কবে খুলবে সেটা জানি না, কিন্তু যখন খুলবে কিন্তু পরীক্ষার তোমরা বাসায় বেশি বেশি করে পড়াশোনা করবে। আর যারা ভর্তি হও নাই তারা ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? 25 তারিখের মধ্যেই ভর্তি হয়ে যাবে। অসুবিধা হলে সেক্ষেত্রে তোমরা অফিস থেকে রিসিপ্ট নিয়ে ব্যাংকে জমা দিয়ে আবার অফিসে সেটা জমা দিয়ে দিবে, অফিস কপিটা, ঠিক আছে? আর হয়ে গেলে, ভর্তি হয়ে গেলে আমাকে জানাবে, খুব শীঘ্রই ভর্তি হয়ে যাও, 25 তারিখের মধ্যেই হয়ে যেতে হবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।